প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। বইমেলা প্রাঙ্গণে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের সামনে ছবি তুলে আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। এ নিয়ে নানান প্রাঙ্গণে আলোচনা রয়েছে, সেই আলোচনা নিয়ে আজ আমরা কথা বলবো। আলোচনার বিষয়বস্তু ডাস্টবিনে শেখ হাসিনা। এর পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি, তাদের সামনে কি ধরনের কার্যক্রম আসছে, কি ধরনের তাদের রাজনৈতিক অবস্থান রয়েছে সেটি নিয়ে কথা বলবো। ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছে, সেই দলের কি অবস্থা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আমাদের সাথে আছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শুভেচ্ছা এবং স্বাগত, অনেকদিন পরে আপনাকে পেলাম। আপনার কাছে প্রথমে জানতে চাই, এই যে ডাস্টবিনের সামনে ছবি তোলা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের, এবং সেই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, পরবর্তীতে ডিলিট করে দিয়েছেন এবং তিনি একটি ব্যাখ্যাও দিয়েছেন। এই পুরো বিষয়টি নিয়ে কি বলবেন? প্রথম কথা হতে, কাজটা উনি করেছেন, উনি নিজেই আসলে ব্যাখ্যা দিয়েছেন যে উনি কেন করেছেন। ঘৃণা প্রকাশের স্বাধীনতা তো ওনার আছেই, আর ঘৃণা প্রকাশের জন্য তো আসলে জুলাই বিপ্লবের পর থেকেই আমরা দেখছি যে নানাভাবে মানুষ ঘৃণার প্রকাশটা করছে, এবং ঘৃণা প্রকাশের কিছু যৌক্তিক কারণও আছে। কারা ঘৃণা প্রকাশ করবেন, কে করবেন না, এটা তার বিষয়। কিন্তু ঘৃণা প্রকাশের যে বিষয়টা, সেটা আমরা জুলাই বিপ্লবের পর থেকেই দেখেছি, এবং জুলাইয়ের আগে আমরা বিপ্লবের আগে আমরা যে দেখেছি যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে মানুষকে নিয়ে আসলে যেভাবে মানুষকে নিপীড়ন করা হয়েছে, ছাত্রদের উপর নিপীড়ন করা হয়েছে, আমজনতার উপর নিপীড়ন করা হয়েছে, মেয়ের গাড়ি থেকে লাশ ফেলে রাখা হয়েছে, প্রকাশ্যে গুলি করে দিবালোকে মানুষ হত্যা করা হয়েছে জুলাই বিপ্লবে। তো এগুলো তো আমাদের খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার সুযোগ নেই, এবং যদি কেউ ভুলে যায় তাহলে তাকে এগুলো মনে করিয়ে দেওয়ার উনি হয়তো মনে করেছেন যে এটা ওনার নিশ্চয়ই মনে করিয়ে দেয়া আপনাদের কাজ। যারা দায়িত্বশীল জায়গায় আছেন সেই জায়গা থেকে এরকম ছবি পোস্ট করা যায় কিনা, বইমেলায় বইয়ের ছবি বাদ দিয়ে এই ডাস্টবিনের ছবি পোস্ট করা যায় কিনা, সেটি নিয়ে অনেক কথা উঠেছে, কি বলবেন? সেটা যারা কথা বলেছেন সেই কথা বলার স্বাধীনতা তো তাদের আছে, কেউ তো কাউকে কথা বলার জন্য আটকাচ্ছে না। একটা সময় ছিল যখন আসলে কেউ চাইলে ও ঘৃণা প্রকাশ করতে পারতো না। আমাদের যে আগের যে স্বৈরাচারী সরকার যিনি পালিয়ে গেছেন, তাকে তো দেশের মানুষ অনেক আগে থেকেই পছন্দ করতো না। উনি যেভাবে মানুষের যে ভোটাধিকার কেড়ে নিয়েছেন, বা মানুষের যে মৌলিক অধিকারগুলো কেড়ে নিয়েছেন, বা মানুষের উপর যে নির্যাতনের যে স্ট্রিম রোলার চালিয়েছেন, গুণ খুম ইত্যাদি ওনার নির্দেশে যেভাবে ক্যারি আউট করা হয়েছে, তাতে দেশের মানুষ তো আসলে ওনাকে আগে থেকেই পছন্দ করতো না, ঘৃণা করতো। এবং উনি মানুষের ম্যান্ডেট পাবেন না বলেই কিন্তু উনি নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। ওনার যদি মানুষের প্রতি আস্থা থাকতো, যদি উনি জানতেন যে মানুষ ওনাকে ভালোবাসে, তাহলে কিন্তু এই যে 2014, 2018 বা 2024-এর নির্বাচনগুলো এরকম হতো না। উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে দেশের শাসন ক্ষমতায় থাকতেন। উনি যেহেতু নিজেই জানতেন যে দেশের মানুষ ওনাকে ভালোবাসে না, উনি নির্বাচনকে ম্যানিপুলেট করে যেনতেনভাবে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ কিন্তু তখন ঘৃণাটাও প্রকাশ করতে পারেনি ওনার বিরুদ্ধে, কারণ মানুষের আসলে কোনো ধরনের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এগুলো কিছু ছিল না। ওনাকে একটা গণবিপ্লবের মাধ্যমে হটানো হয়েছে। গণবিপ্লবের মাধ্যমে হটানোর ফলে ঘৃণা প্রকাশের স্বাধীনতাটাও কিন্তু মানুষ ফিরে পেয়েছে। কেউ যদি মনে করে যে হ্যাঁ উনি ঘৃণ্য কাজ করেছেন এবং তার প্রতি ঘৃণা প্রকাশ করা উচিত, সেই স্বাধীনতাটা তো তাকে দেওয়া উচিত। প্রধান উপদেষ্টা সেই স্বাধীনতা তার নিশ্চয়ই আছে, কিন্তু কেউ কেউ বলছেন এখানে আপনারা কোনো ডাইভার্সনাল ট্যাকটিক্স বা এরকম কিছু ব্যবহার করছেন কিনা, দৃষ্টি সরানোর কোনো বিষয় আছে কিনা, সেই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো। মোহাম্মদ কামরুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনি রয়েছেন, এবং আজকে সরকারের প্রতিনিধি হিসাবে যেহেতু আজাদ মজুমদার রয়েছে, বিএনপির সঙ্গে সরকারের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং রাত ভাইকে। জি, দূরত্ব থাকার কথা না। আমরা জানি বাংলাদেশের রাজনীতির যে গণতন্ত্রের যে আবহাওয়া ছিল, এই আবহাওয়া ছিল একটা দুর্বৃত্তায়ন, এবং কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গ্রামে যেরকম একটা ডাকাত পড়ে, ওই ডাকাতকে ধরতে বা ডাকাতকে সরাতে কিন্তু আমরা সমস্ত মানুষগুলো, আমরা শ্রেণী পেশার দলমত নির্বিশেষে আমরা এককাট্টা হয়েছিলাম। এবং ঘৃণিত ব্যক্তিকে ঘৃণা করাই যায়। সেটা আমি মনে করি রাজনীতিতে শেখ হাসিনা একটা মৃত একটা লাশ। এই লাশকে আমরা এখন রুচিবোধের ব্যাপার, এই লাশকে আমরা কেউই, আমি যদি ধর্মীয় অনুভূতি থেকে বলি,
মৃত ব্যক্তিকে লাশের উপর দাঁড়িয়ে আমার হইচই করা বা লাফালাফি করা, এটার মধ্যে আমি কোনো কৃতিত্ব দেখি না। আমরা এটাকে লাশ বানাবার জন্য আমরা সবাই, ওনারা, আমরা সবাই, তো আমরা ওইখানে আমি সবাইকে ক্রেডিট দিতে চাই। আমি কাউকে ওখানে ছোট করে কাউকে ওইখানে, কিন্তু এই যে আমাদের সামগ্রিক যে একটা কৃতিত্ব, বাংলাদেশের মানুষ যে একটা সাফোকেটেড এরিয়া থেকে, একটা বিষ বাষ্প থেকে যে আমরা বাঁচলাম, এখানে কিন্তু সবাইকে আমরা কিন্তু সমাদৃত করি এবং সবাইকে আপহোল্ড করে সমমর্যাদা দিয়ে, বিশেষ করে আমাদের আপনারা ছাত্র একটা বিষ জনতাকে। বাষ্প থেকে বাঁচলেন, বাঁচার পরে আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই বছরের জুলাই আগস্টে নির্বাচন চাই, সেরকম একটি কথা। মানে বিষ বাষ্প থেকে বেঁচেই সংস্কার না করে নির্বাচন চাইছেন কেন? না, আমরা তো সংস্কারের বিরুদ্ধে কখনোই আমার দল কিন্তু বলেনি। না, আপনারা সংস্কারের বিরুদ্ধে নয়, কিন্তু ন্যূনতম সংস্কার চাচ্ছেন। না, ন্যূনতম সংস্কার এটাও কিন্তু আমরা দাবি, তো আমরা এক একভাবে এক একজন দাবি করতেই পারি, কিন্তু সাধারণ মানুষ কোন প্রত্যাশায় এই স্বৈরাচারকে হটালো, ওই প্রত্যাশার জায়গাগুলো যদি আমরা মিনিমাম যদি এই দেশবাসী দেখতে না পাই, আবার একটা নির্বাচন হবে এই রক্তে কেনা, এই যে বাংলাদেশের যে আজকে যে পরিবেশ, ভোট দেওয়ার যে মানসিকতা, আমরা যে একটা জায়গা আসতে পারলাম, সেটা সংস্কার আমার অবশ্যই দরকার। কিন্তু এটা তো একটা সুদীর্ঘ মেয়াদি তো এটা চলতে পারে না, প্রতিটা জিনিসের একটা টাইম ফ্রেম থাকা ভালো। সেটা যদি আমি মনে করি, এই সরকার কখনোই তো বলে না যে সংস্কারের মধ্যে দিয়ে আমি সব কিছু করবো, বা সংস্কার করতে গিয়ে আমি 5 বছর 10 বছর আমরা কাটিয়ে দেবো, এটা তো সরকার বলেনি। আমি কেন সরকারকে আমি অ্যাকিউজ করব? আবার আমার তো দাবি থাকবে। অ্যাকিউজ করছেন না, কিন্তু আপনারা খুবই দ্রুততম না, সময়ে দ্রুত নির্বাচন বলতে চাচ্ছেন। আমরা দাবি করব। সরকারের পক্ষ থেকে যেহেতু বলছে যে এই বছরের শেষার্ধে অথবা আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে, সরকার তো বলেছেন যে আগামী জুনের মধ্যে বলেছেন। আপনারা কি একমত? আমরা অবশ্যই একমত। সেখানে সেনাবাহিনীর প্রধান উনিও কিন্তু 18 মাস বলেছেন। এই টাইম যে আমার ফ্রেমগুলো বিভিন্ন দল বিভিন্ন মত থেকে যেইভাবেই দিচ্ছে, জামাত ইসলাম এবং ওইখানে নাগরিক অধিকার বৈষম্য, আমাদের ছাত্রনেতা যাই বলতেছেন, এটা কিন্তু তেমন কিন্তু ফারাক নেই কিন্তু। সুতরাং আমি এইটাকে এত গুরুত্ব দিয়ে, ফারাকটাকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানে হয় না। দিলে হবে কি, আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হবে। আমরা প্রথমে বলতে চাই, যেখানে এখন অনৈক্য হবে সেইখানে ওই ফেসিস্ট চেহারা সুযোগ পাবে কথা বলতে, সুযোগ পাবে ওর ভিতরে ঢুকতে। আমাদের মনে রাখা উচিত কী জন্য আমাদের এই 1500 বা এই 15 বৎসর যাবৎ আমাদের কত তাজা প্রাণ এই সংগ্রামে তারা হারিয়েছে, আমরা গুম হয়েছি, চক্ষু হারিয়েছি, আহত হয়ে এখনও দেখেছেন ছাত্ররা কীভাবে আন্দোলন করতে, শুধুমাত্র বিনিময়ে বেঁচে থাকার জন্য, একটা সুচিকিৎসার জন্য। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা যদি তাদের এই আবেগকে, তাদের এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে যদি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি এবং আবেগের মধ্যে যদি তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমি চিকিৎসা প্লাস আমাদের যে দাবিগুলো আছে, সবগুলো দাবির প্রতি আমরা মনে করি এখন আমরা সবাই একমত। আর যেখানে যদি আমরা আপনি ঐক্যের কথা বলছেন এবং যারা আহত রয়েছে জুলাই আগস্ট বিপ্লবে তাদের চিকিৎসার কথা বলছেন, আমি ফিরবো আপনার কাছে। আজাদ মজুমদার, আপনার কাছে জানতে চাই, এই যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তারা দ্রুত নির্বাচন চাচ্ছে না, কিন্তু আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন বিএনপি শুধুমাত্র মনে করে যে সরকারটা হয়েছে নির্বাচন করার জন্য, আগে বিচার হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন। আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নে আসবো, তার আগে প্রথমে ভাই একটা কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে আসতে চাই। উনি বলেছেন যে রাজনীতিতে শেখ হাসিনা একটা মৃত লাশ। আমি মনে করি যে এটা ওভার সিম্পলিফিকেশন। আমি গতকালকেও ওনাকে কথা বলতে শুনেছি লাইভ, ওনার টিমের এই টিমের একটা অনুষ্ঠানে উনি কথা বলেছেন এবং যথারীতি অনেক অপতথ্য এবং মিথ্যা তথ্য, মিথ্যা একটা ভাষণ দিয়েছেন। তো রাজনীতিতে কেউ যদি মৃত লাশ হয় তাহলে তো উনি কথা বলেন না। উনি কিন্তু ওনার দলের লোকজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং উনি সেখানে গতকালকেই বলেছেন যে উনি নিয়মিত প্রতিদিন রাত 12টা পর্যন্ত ওনার নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখে। তো এরকম যখন সিচুয়েশন, তখন ওনাকে মৃত লাশ ভেবে আন্ডার এস্টিমেট করাটা একটু সিম্পলিফিকেশন হয়ে যায়। এবং আমি মনে করি যে আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক কর্মসূচি দেওয়া হচ্ছে, তারা সেটা তো আছেই। এবং ওনাকে বা ওনার দলকে এভাবে আন্ডার এস্টিমেট করলে আসলে আমার মনে হয় যে ফেসিবাদকে বা ওনাদেরকে যেভাবে ওনারা প্রতিরোধ করার কথা ভাবছেন সেটা সম্ভব নাও হতে পারে। ওনারা যদি রাজনীতিতে পুনর্বাসিত হয়, যদি সঠিক রাজনৈতিক বন্দোবস্তটা যদি না আনা যায় এবং যদি ওনাদের আসলে বিচারের মুখোমুখি না করা যায়, যেই জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ এর আগের 16 বছরে যে ধরনের অপরাধগুলো তারা করেছে, দুর্নীতি করেছে, এগুলোর জন্য যদি বিচারের ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু ওনাদের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যথেষ্ট রকমের আশঙ্কা আছে। এবং সেটা যদি হয় তাহলে
আমাদের দেশের মানুষ অ্যাজ এ হোল সাফার করবে, বিএনপি আগে যেভাবে সাফার করেছে বিএনপিও সাফার করবে, এবং আসলে ওনারা তো ঘোষণাই দিয়েছেন যে ওনারা আরও দ্বিগুণ তিনগুণ বেগে ওনারা প্রতিশোধ কার্যকর করবেন। তো এইরকম যখন একটা সিচুয়েশন, তখন ওনাদের কথাটা যদি ভুলে যাই আমরা, ওনারা কি করেছে, আমাদের মানুষের স্মৃতি কিন্তু খুব দ্রুত আসলে মানুষ এগুলো স্মৃতি থেকে মুছে ফেলে, নতুন জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো ওনারা কি করেছেন এগুলো যদি মাঝে মধ্যে ওনাদের সবাইকে মনে করিয়ে না দেওয়া যায়, তাহলে কিন্তু ওনারা আসলে একটা কাউন্টার ন্যারেটিভ সেট করে এমনভাবে বিষয়টা দাঁড়াবে, নিজেদেরকে খুব নিষ্পাপভাবে উপস্থাপন করার চেষ্টা করবে, সেটা হতে দেওয়ার সুযোগ আসলে কারোই দেওয়া উচিত না। এটা গেলো একটা পয়েন্ট। আপনি এর আগে আমাকে বলেছেন যে ডাইভার্সনের কথা বলেছেন, যে এই যে ঘৃণার প্রকাশ, এটা কোনো কিছু ডাইভার্ট করার জন্য করা হচ্ছে কিনা, এটা মোটেও সেরকম কিছু না। আমি মনে করি যে আমাদের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, খুবই ওপেন একটা সরকার। এখানে যে কোনো বিষয়ে আমরা যে কাউকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, আপনিও চাইলে যে কোনো বিষয়ে প্রশ্ন করার সুযোগ নিতে পারেন, এখনও করছেন। আমাদের নিয়মিত যে সংবাদ সম্মেলনগুলো হয় সেখানে যে কোনো রিপোর্টার গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারে, আমরা কাউকে রেস্ট্রিক্ট করছি না। আমরা যখন এরকমভাবে আমরা যখন নিজেদেরকে জবাবদিহিতার আওতায় আনছি, আপনারা সবাই আমাদের কাছ থেকে জবাবদিহিতা চাইতে পারছেন, তো সেরকম ক্ষেত্রে কোনো কিছু তো ডাইভার্ট করার কিছু নাই, কোনো কিছু হাইড এন্ড লুকানোর কিছু নাই, কারণ এই সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। আমাকে একটু বলতে দিন কাইন্ডলি। এই সরকারের আসলে নিজস্ব কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই যে সরকার তার রাজনৈতিক স্বার্থে বা তার নিজস্ব স্বার্থে কোনো কিছু জনগণের কাছ থেকে লুকিয়ে যাবে। কোনো বিষয়ে যদি সরকারের ব্যর্থতা থাকে সেটা স্বীকার করতে যেমন অসুবিধা নেই, কোনো বিষয়ে যদি সরকার অসুবিধা বোধ করে সেটাতে সবার সহযোগিতা চাইতো এই সরকারের আসলে আমি কোনো অসুবিধা দেখি নাই। তো এরকম যখন সিচুয়েশন, তখন কোনো কিছু ডাইভার্ট করা বা দৃষ্টি অন্যদিকে সরানোর কোনো প্রয়োজনীয়তা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ দেখে না। যেটা করা হয়েছে সেটা হয়তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি হয়তো মনে করেছেন যে ঘৃণার প্রকাশটা জরুরি, কারণ ঘৃণার প্রকাশটা জারি রাখতে হবে, কারণ ঘৃণার প্রকাশটা যদি না জারি রাখা যায় তাহলে মানুষ হয়তো ভুলে যাবে আসলে নিকট অতীতে আমাদের সাথে কি হয়েছে। আপনারা আহতদের কথা একটু আগে বলেছেন যে আহতরা এসে বিক্ষোভ করেছেন, তো তারা কিভাবে আহত হয়েছেন, তাদেরকে কে আহত করেছেন সেটাও তো মনে রাখা জরুরি। হ্যাঁ, সরকার হয়তো তারা যেভাবে চেয়েছে তাদের জন্য সেভাবে চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এক্ষেত্রে কিছু যদি ব্যর্থতা থেকে সরকার সেই ব্যর্থতার দায় নিতেও প্রস্তুত। কিন্তু যারা তাদেরকে আহত করেছে, যাদের গুলিতে তারা আহত হয়েছে, যারা তাদের ভাইদেরকে রাস্তায় গুলি করে মেরেছে, তাদেরকে কি আপনি ভুলে যাবেন? তাদেরকে ভুলে গিয়ে কি এই আহতদের প্রতি আপনি সিম্পেথি দেখাতে পারবেন? সেটা তো কোনোভাবে সম্ভব না। এবার আহতদের রাস্তায় নামতে হলো কেন? 6 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই বেশি থাকবে, কিন্তু 6 মাস পরে এসে তাদেরকে এখনো রাস্তায় আন্দোলন করতে হলো কেন? খুবই যৌক্তিক প্রশ্ন আপনার, আহতদের রাস্তায় নামতে হলো কেন? এই বিষয়ে আহতদের, যারা জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন করার জন্য সরকার নানাভাবে চেষ্টা করছে, আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সরকার তাদের যারা আহত আছেন অনেকে চিকিৎসার ব্যবস্থা করছেন, প্রায় 30 জনের মতো এই বিদেশ পাঠানো হয়েছে, তাদের পিছনে 20 কোটি টাকার মতো খরচ করা হয়েছে। বিদেশ থেকে চিকিৎসক দল নিয়ে এসেছেন, তারা তাদের পরামর্শ দিয়েছেন যে সমস্ত আহত যারা আছেন, আরও যারা মনে করছেন যে বিদেশে নিয়ে গিয়ে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে তারা সুস্থ হবেন, সেই চেষ্টাটাও সরকার করছে। গণ অভ্যুত্থান অধিদপ্তর করার চেষ্টা করা হচ্ছে যাতে যারা আহত বা নিহতদের পরিবার তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা যায়। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে যারা এখনও আহত আছেন তারা রাস্তায় নেমেছেন, তাদের প্রতি সরকারের পূর্ণ সহানুভূতি আছে এবং তাদের প্রতি সহযোগিতা করতেও সরকার যে কোনো সময় সব ধরনের সহযোগিতা করতেই প্রস্তুত। তারা দীর্ঘদিন ধরে আহত থাকায় সহযোগিতা করতে প্রস্তুত। এবং কালকে আমরা দেখলাম, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিচার প্রক্রিয়াগুলো চলমান থাকবে, অন্যান্য প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে আমি ফিরবো আপনার কাছে। আমি একটু শুনতে চাই মোহাম্মদ কামরুজ্জামান রতন আপনার কাছে। আপনি বললেন যে বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে না, এবং আমরা জানি যে এই সরকারটি সকল রাজনৈতিক দলের একটা ঐক্যের জায়গা থেকেই তৈরি, কিন্তু আপনাদের দায়িত্বশীল জায়গা থেকে বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী তিনি দুদিন আগে একটা টকশোতে বলেছে 5.5 মাসে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন এই সরকার। এই সরকার কি শুধু অশ্বডিম্বই করছে, কোনো কাজ কি আপনারা দেখতে পাচ্ছেন না? আপনি যার কথা বলছেন উনি রুমিন ফারহানা, জি, আমি যদি ভুল পাচ্ছি, উনি কিন্তু আমার নীতি নির্ধারক নন। ওনার বিবেক বোধ থেকে উনি ওটা মনে করেছেন, উনি এটা বলেছেন। সরকার কি করছে মনে করেন? আমি মনে করি যখন রাহাত ভাই বলতেছিল আপনার অফিস কখন থেকে, 10টা থেকে অনওয়ার্ড, রাত 12টা 1টা কখন শেষ হয় আমি জানি না, মানে উনি কাজের মধ্যে আছেন। এখন আমরা
প্রথমে একটু আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি। উনি যেহেতু বলেছেন শেখ হাসিনার আওয়ামী লীগের মৃত্যু হয়নি, আমি কখন কোন প্রসঙ্গে কথা বলেছি? একটা ডাস্টবিন, এটা একটা মৃত, এটাতে কোনো লাইভ নেই, তো একটা জড় পদার্থ। তো আমি এই জড় পদার্থের মধ্যে আমি হাসিনাকে বলেছি যে ওইটার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, কোনো সফলতা নেই। আমি বলতেছি ওর চেতনার মৃত্যু হয়নি, হবে না। কিন্তু এই চেতনাটা কি কারণে, না আমি আপনাকে বলতেছি কি, আওয়ামী লীগ একটা চেতনার মধ্যে দিয়ে বা একটা ন্যারেটিভের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে 15টা বছর শাসন করেছে। ভোটের ক্ষেত্রে কি করেছে আর মানুষ কি পেয়েছে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গণতন্ত্রকে বাদ দিয়ে উনি যে উন্নয়নতন্ত্র যেটা ব্যাখ্যা দিয়েছেন, ওটা কি করেছে, ব্যাংলুট হয়েছে। তো ওর সমস্ত ব্যাখ্যাগুলোর বলেছে ওগুলো চেতনার মৃত্যু হয়েছে। তো এই মৃত ওই আওয়ামী লীগ চেতনার উপর বাংলাদেশের রাজনীতিতে যদি 17 কোটি মানুষ এবং 11 কোটি ভোটের বিবেককে সে আর কখনো জীবিত করতে পারবে না, এটা তো অনেক সময় লাগবে। সময়টা আবার এটা আমি আপনাকে বুঝাতে পেরেছি যে সে যে অপকর্ম করে, সে যে মৃত চেতনার যে সে গলিত লাশ হয়েছে, আমি বলেছি ওইটা সহজে বাংলাদেশের মানুষকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না বাংলাদেশে। আপনারা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছেন যে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে বাংলাদেশে। সেই জিনিসটা বলেছে কি, আমরা জামাত ইসলামকেও তো দেখেন সর্বশেষ পতনের আগে দিয়ে 14 দল সহকারে একটা বাদ দিয়েছে। আসলে কি জামাত ইসলামের মৃত্যু হয়েছে? আমি বলেছি চেতনার মৃত্যু হয়নি। সমস্ত বিচারের ব্যাপারে এখানে 100% আমরা একমত। ওর বিচারের কর্ম ছাড়া, ধরেন আমি এখানে আসলাম, আমি যদি এখন আমার একটা দুপুরে একটা রায় ছিল, ওই রায়ে যদি আমি দণ্ডিত হতাম, আমার ফাঁসি হতো বা আমি 30 বছর সাজা হলে, আপনি আমাকে যতই দাওয়াত দিয়েছেন, 3বার রিং করেছেন, আমি কি এখানে আসতে পারতাম? আমি এইটাই বলতে চাচ্ছি, ওদের যে পাপের পাহাড়, পাপের বিচারগুলো এই চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে, সংস্কারের মধ্যে থাকবে। আমাদের নির্বাচনে আমরা কিন্তু বলি নেই যে আমরা গণদাবি, আমাদের যে দাবি, আমরা কি বলেছি, যৌক্তিক একটা দাবি বলেছি, যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন। সেটাকে আমি বলে দিই না যে এটা একটা অফুরন্ত একটা সময়ের মধ্যে হবে, আবার এটা জুলাইয়ের মধ্যে হবে। আমাদের যদি মির্জা ফখরুলের উদ্ধৃতি আপনি দিয়ে থাকেন জুলাইতে, তাহলে তো এই জুলাইতে তো বলতো জুলাইতে 31শে জুলাই যদি আপনার দাবি না মানেন, আমরা অগাস্টের প্রথম থেকে আবার আন্দোলন নামবো। এরকম কিন্তু হয়নি। রাজনীতিতে যখন বার্গেনিং হয়, এখন হলে হয়েছে কি, এই সরকার যে আমাদের সবার সম্মিলিত অনেক কষ্টের ত্যাগের যে ফসল, এবং এই সরকারকে তো আমরাই সবাই মিলিত এই সরকারকে বসিয়েছি। এখন কি বারবার কি এই সরকারের ছিদ্র অন্বেষণই করব, না গঠনমূলক বাস্তবধর্মী সমালোচনা করে করি ওনাদের কাছ থেকে আমরা আদায় করে নেব? আপনারা কি গঠনমূলক সমালোচনা করছেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপনারা বছরের পর বছর আন্দোলন করেছেন, বিএনপি এবং আপনাদের মিত্র দলগুলো, কিন্তু এই সময় এসে আপনারা বলছেন যে নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন এবং এই সরকারকে আপনারা অনেক ক্ষেত্রে নিরপেক্ষ মনে করছেন না। ওইখানে মির্জা ফখরুল যে কথাটা বলেছে সেটা হলো, যেহেতু আমাদের দল নিশ্চয়ই মনে করি, কিন্তু বলেছেন বা ওনার কাছে কি ইনফরমেশন আছে যে এই সরকারের ছত্রছায়া থেকে, ছত্রছায়া বললাম এটা সেন্সটা খারাপ, বাট নাহিদ, আসিফ ওরা তো এই সরকারের মন্ত্রী, সবাই বলতেছে দল গঠন করবে। আলটিমেটলি কি দেখেন, 15ই জুলাই হোক বা এই মাসের শেষে এক নতুন দল গঠন করবে। আমরাই তো ওয়েলকাম জানিয়েছি, তারেক রহমান ওয়েলকাম জানিয়েছে, কিন্তু কথা হলো কি, আমি সরকারের মেকানিজমের উপর কোনো বাড়তি কোনো ফ্যাসিলিটেড হয়ে আমি দল গঠন করব কিনা, সেইখানে আমরা আমাদের যে প্রতিবাদের যে জায়গাটা, আমরা মৌখিক প্রতিবাদ করেছি যে এইটা ফ্যাসিলিটেট করার দরকার নেই। ওরা দল গঠন করবে, দে মাস্ট হ্যাভ রাইট টু ডু, সেটা করবে ওরা। আমরাই তাদেরকে বলবো, এই প্রজন্ম তো ওরা অবদান দেখিয়েছে, ওরা জনগণের কাছে যাবে, ভোটে যাবে। আমরা তো চাই যে ওরা এই দেশের প্রতিটা ইঞ্চির সাথে ওদের সম্পর্ক থাকুক, প্রতিটা ইঞ্চির সাথে ওদের অধিকার আছে। অধিকারের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে চাই যে আমরা কিন্তু সবাই অধিকার হারাচ্ছিলাম, অধিকার প্রয়োগ করতে গিয়ে কিন্তু 5ই অগাস্ট হয়েছে। সেখানে কার কী অবদান, ওইটাকে আমি বড় ছোট করে আমি দেখব না, বা ছোট আগে পিছিয়ে আমরা কারা ছিলাম, কে রক্ত ঝরিয়েছি, আমরা জানি কারা কারা রক্ত দিয়েছি, এটা নিয়ে আর আমি বিতর্ক করবো না। আমি বলেছি ভালো কিছুর জন্য তাদের নতুন দল করার অধিকার আছে, কিন্তু মির্জা ফখরুল বলেছে যে সরকারের যে অনুকম্পায় যেন এই রাজনৈতিক সংগঠনটা বেড়ে না ওঠে, এতটুকু কিন্তু বলেছে। এটা আমার জায়গা থেকে আমি বলতেই পারি। এটা মনে হয় না যে ওরকম সরকারের অনুকম্পায়, খুব সুন্দর শব্দ, কোনো রাজনৈতিক দল গড়ে না ওঠে, এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে অন্যতম রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী, তাদের মধ্যেও একসময় তারা যুগপৎ রাজনীতি করেছে, এক ধরনের দূরত্ব দেখতে পাচ্ছি, এবং আমরা দেখছি যে বিভিন্ন মাহফিল হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে জামাত ইসলামের পক্ষ থেকে। সেই বিষয়ে কি বলবেন? প্রথম কথা, আমি জামাত ইসলামের মুখপাত্র না, সো জামাত ইসলামের
কিন্তু রাজনৈতিক পরিস্থিতি নিশ্চয়ই দেখছেন আমি বাংলাদেশে। জামাত ইসলামের সম্পর্কে বা বিএনপির জামাত ইসলামের দ্বন্দ্ব এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আর উনি সরকারের অনুকম্পার কথা যে প্রসঙ্গটি বলেছেন, আমি ওনার কাছে একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে অনুকম্পাটা সরকার কোথায় কিভাবে করেছে। উনি যদি স্পেসিফিক্যালি বলতে না পারে যে সরকার এই ফেভারটা এই ছাত্রদেরকে করেছে, তাহলে আমি ধরে নেব যে এটা একটা পলিটিক্যাল রেটরিক। এই রেটরিকের উপরও আসলে মন্তব্য করা চলে না। আমি যেটুকু দেখেছি যে ছাত্রদের বরঞ্চ ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সামনের সারিতে থেকেছে, কিন্তু ছাত্রদের অনেকগুলো বড় দাবি কিন্তু সরকার অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয় না। এরা ছাত্ররা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির অপসারণে তেমন কোনো উদ্যোগ নেয়নি, বরঞ্চ রাষ্ট্রপতির পদত্যাগের বিরোধিতা করেছেন বিএনপি। শেষ পর্যন্ত বিএনপির মতামতটাই বহাল থেকেছে এক্ষেত্রে। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র নিজেরা দিতে চেয়েছিল, সেখানে তারা সরকারকে চেয়েছিল, সরকার সেখানে যায়নি, সরকার সেখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য করার চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। তো সরকার যেখানে চাচ্ছে যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সবাইকে নিয়ে সবাইকে রেখে কাজ করা, সেখানে সরকারকে যদি এ ধরনের অভিযোগ দেওয়া হয় যে সরকারের অনুকম্পায় ছাত্ররা রাজনৈতিক দল গড়ে তুলছে, তাহলে সেটা আমার মনে হয় না খুব একটা যৌক্তিক কোনো কারণ আছে। রাজনৈতিক সরকারের যদি কোনো বিশেষ অনুকম্পা তারা পেয়ে থাকেন, তাহলে এটা ওনারা স্পেসিফিক্যালি বললে তাহলে সরকার সেটা জবাব দিতে আমি একটু শুনে আসি। জনাব রতন, আপনি কিছু বলবেন? এই সরকার সঠিক এবং গ্রহণযোগ্য নির্বাচন কেন করতে পারবে না? কি বিষয় আপনাদের না, সংশয়? এখানে আমি আমার নাগরিক হিসাবে আমি যদি বলি বা দলের মত হিসাবে বলি, আমরা কখনোই আমাদের কোনো সন্দেহ অবিশ্বাস এই সরকারের প্রতি নেই। আপনারা তো এই কথা বলেছেন, একটু আগেও তো আপনি বললেন যে না, নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে এই সরকার কখনো পারবে না, এই কথাটা ম্যাডাম আমি কিন্তু বলিনি। আপনি দেখেন, আপনি বলেননি, আপনাদের দলের মহাসচিব না, বলেছেন। উনি এখন আমার দলের মুখপাত্র, আমি ওনার একজন কর্মী, কিন্তু আমি মনে করি উনি এটা মিন করে কতটুকু বলেছেন। আপনারা মনে করি যে ওনাকে কখনো যদি আবার আপনার সাংবাদিক সামনে পাবেন, ওনাকে এই প্রশ্নটা আপনি করবেন। আচ্ছা, অনুকম্পা বলতে আমি এতটুকু, ধরেন আমি এখানে আসলাম, রাহাত ভাই আসলেন, রাহাত ভাইয়ের সাথে দুইটা পুলিশ থাকতে পারে। একটু ইন্টারাপ্ট করি, আপনি আমার নামটা আজাদ ভাই, আজাদ মজুমদার, জি। আচ্ছা, আমি আমার নিকনেমটা মনে করেছিলাম বোধহয়, আচ্ছা সরি, আজাদ মজুমদার ভাই। তো উনি একটা সরকার দায়িত্বে, অবশ্যই সরকার দায়িত্বে থাকবে, সে একটা প্রোটেকশনে থাকবে। কিন্তু মানুষ কি দেখবে? আমি আসলাম, একটা রিক্সায় চলে আসলাম, আচ্ছা ওনারা একটা রিক্সা, একটা ভাব, উনি প্রোটেকশন আসবে, কিন্তু স্বাভাবিক, রাষ্ট্রীয় যখন দায়িত্বে থাকবে এটা থাকবে। আমি যদি স্পেসিফিক্যালি আমি বলি, এই যে নাগরিক অধিকারের বিপি নূর, তার একটি স্টেটমেন্ট আপনি দেখেছেন, সে যা বলেছে সে এর থেকে আরও বেশি কিন্তু অনুকম্পার যে জায়গাটা, যদি শব্দ চয়নে যদি আপনি কি যদি মনে করেন বিশেষ কোনো ফেভার বা বিশেষ কোনো মানে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আমি যা বলেছি বিপিনুর তার থেকে অনেক বেশি বলেছে। বিপিনুর তো বিপিনুর বললেই কি আপনারা বিএনপির পক্ষ না, থেকে আমি বলবেন? বিপিনুর বলতে আমি স্পেসিফিক বললে আমি আমার বিএনপির কথাটা বলি, আপনি বিএনপির পক্ষ থেকে একটু পরিষ্কার করেন। জি, আমি বিএনপির তরফ থেকে যেটা আমি বলি সেটা হলো যে আমরা যে সঠিক বলেছি এটার কিন্তু বাস্তব কি হচ্ছে, তাহলে আপনারা কেন এখন অনেক উপদেষ্টাই কিন্তু বলেছে, দেখতে পাচ্ছেন কোনো কিংস পার্টি তৈরি হচ্ছে না। কিংস পার্টি বলতে তো আমি ওই ব্যাখ্যায় যাব না, আমি বললাম তো প্রতিটা মানুষের অধিকার আছে এই দেশে রাজনীতি করার, সংগঠন করার। সেইখানে আমার কথা হলো আমরা তো মোস্ট ওয়েলকাম জানাবো। দিন শেষে কি যেই পার্টি করুক, পার্টির শেষ গন্তব্যস্থল কি? মানুষের ভোট সিক করা। আমি ওই ভোটের মাঠে যখন আমি যাব, পাবলিক কাকে অ্যাকসেপ্ট করবে? আমি মনে করতেছি, দেখেন আমরা যে সঠিক, মির্জা ফখরুল যে সঠিক বলেছে সেটা কেন, যে বিশেষ কোনো ফেভার নিয়ে আমি ফেভার শব্দে বলবো, তাহলে কেন 15 তারিখ এখন শুনতেছি নাহিদ পদত্যাগ করে কেন দায়িত্ব নিচ্ছে? নিশ্চয়ই তার ট্রান্সপারেন্ট এবং মানুষের কথার পরেই কিন্তু উনি বুঝতে পেরেছেন। এবং জুনের শেষে আমাদের ওই যে প্রেস সচিব এবং ওই যে আসিফ মুস্তফা, তারাও কিন্তু মুস্তফা পদত্যাগ করেই কিন্তু তারা পার্টি, আসিফ মাহমুদ সজীব, তারা কিন্তু আলটিমেটলি দেখেন তারা কিন্তু সবাই দায়িত্ব ছেড়েই কিন্তু তারা কিন্তু এই পার্টিতে সংযুক্ত হচ্ছেন, সরাসরি পার্টির মানে করার জন্য। সেই ক্ষেত্রে আমরা তো বলবই যে আপনারা পুলিশ প্রোটেকশন নিয়ে না হোক, হেলিকপ্টারে চড়ে না হোক, কোনো না কোনোভাবে এই ফ্যাসিলিটিগুলো আপনারা নিয়েন না। আমরা যেরকম সাধারণভাবে আমরা রাজনীতিটা করে যাচ্ছি ওই কাতারে আসেন। আমি অনুকম্পা বলতেছি,
এইটাই যে একটা মিনিস্টার থাকলে অটোমেটিক পুলিশ তাকে গার্ড দিবে, সেই সচিবালয়ে যাবে, তার হাতে অনেক উন্নয়নের কাজ থাকবে, উন্নয়নের মানুষকে একটা মানে ভিজিবলি কিছু দেখিয়ে সে একটা ভোটের রাজনীতিতে এগিয়ে থাকবে। আমি সময় সংক্ষিপ্ত এই বিষয়টি শেষ করব। তারা তো এখন সরকারের দায়িত্বে রয়েছে, সরকারের দায়িত্বে থাকলে তো সরকারি ফ্যাসিলিটিগুলো তারা নেবেই। যখন তারা রাজনৈতিক দল করবে তখন তো তারা সরকারের পথ থেকে সরে যাবে। তারপরও কি মনে করেন যে সরকারের পথ থেকে সরে গেলেও সরকারের সঙ্গে এক ধরনের সংযোগ থাকবে? সেটা সংযোগ থাকবে, আমার সাথে যে সরকারের সংযোগ নেই সেটা আমি কীভাবে বলবো, সংযোগ থাকতে পারে, কিন্তু আমি মনে করব যে পদে থেকে ওই পদটাকে এনজয় করে বা পদটার মধ্যে আমি চেয়ারটায় বসে যেন এইটা মানুষ হলে কই এই ডক্টর ইউনূস বা এই পর্ষদকে নিয়ে কেউই কোনো কথা বলুক, এটা কিন্তু এদেশের জনগণ চায় না। জনাব আজাদ মজুমদার কিছু বলবেন কিনা এই বিষয়ে? উনি তো যথার্থ বলেছেন যে ওনারা পদে থেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হোক, এটা ওনারা চান না। তো এখনও তো ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হননি। যখন যুক্ত হবেন তখন ওনারা যদি পদে থাকেন তাহলে এই সমালোচনার প্রশ্ন আসবে। আমি তো কোনো হাইপোথিসিসের উপর ভিত্তি করে কোনো কথা বলতে পারি না যে উনি যদি থাকেন তাহলে ইত্যাদি ইত্যাদি। যখন যেটা ঘটবে আমরা শুধুমাত্র সেটার উপর বক্তব্য দিতে পারবো। যেহেতু এখনও ওনারা কোনো রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই, তো এবং সরকারের অংশ, এই মুহূর্তে তারা সরকারের সুযোগ সুবিধা তো তাদের নিতে হবে এবং তাদেরকে প্রোটেকশনও দিতে হবে, তাদের জীবনেরও হুমকি আছে। আপনি কি মনে করছেন না যে তাদেরকে সরকারের প্রোটেকশন? কিন্তু কুমিল্লাতে তো আমরা দেখেছি জনসভা হয়েছে, তারা যখন কোথাও যাচ্ছে গাড়ি বহন নিয়ে, সেটা সরকারি পর্যায়ে থাকছে না, রাজনৈতিক পর্যায়ে থাকছে, বিভিন্ন পোস্টার লাগানো হচ্ছে, তোরণ বানানো হচ্ছে। তারা একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের অনেক ফলোয়ার থাকাটা অস্বাভাবিক কিছু না। তারা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ থেকে এসে সরকারে যুক্ত হয়নি। তাদের সাথে অনেক অনেক ছাত্রছাত্রী ছিল যাদেরকে নিয়ে তারা একটা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে একটা, এবং শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার যে জগত্তল পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকে 15 বছর চেপে বসেছিল তাকে হটিয়েছে। তো এটা হটাতে গেলে তাদের যে জনসমর্থন প্রয়োজন ছিল বা ছাত্রদের যে সমর্থন প্রয়োজন ছিল সেটা তাদের ছিল বলেই কিন্তু তারা সেটা করতে পেরেছে, এবং সেটা এখনো আছে দেখেই তাদের ফলোয়াররা তাদের সাথে তাদের অনেক সময় যুক্ত হওয়ার চেষ্টা করছে বা যুক্ত হচ্ছে। এটাকে যদি আপনারা অন্যায় হিসাবে দেখেন তাহলে তো আর এই বিষয়ে আসলে বেশি কিছু বলার সুযোগ থাকে না। কিন্তু আমরা ন্যায় অন্যায় হিসাবে আসলে দেখছি না, জনগণের বিভিন্ন ধরনের পারসেপশন থাকে। যেমন জনগণের পারসেপশন আসলে গতকালকে একটা বিষয় দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটি এটা ভাইরাল হয়েছে যে লাল গালিচার উপর দিয়ে হেঁটে খাল খননে যাচ্ছেন 3 জন উপদেষ্টা। এখন ওখানে লাল গালিচা বিছানো হবে না কি বিছানো হবে সেটি তো উপদেষ্টাদের আসলে জানবার খুব বেশি কথা নয়, কিন্তু এই যে আপনারা সবসময় একটা আমলাতন্ত্রের মধ্যে রয়েছেন, এক ধরনের চাটুকারিতার মধ্যে, এইখান থেকে তো বেরোতে পারেন। আমি খুবই দুঃখিত, এখানে আপনি একটু আগে ইস্যু ডাইভার্টের কথা বলেছেন। আমাদের আসলে খাল খননটা জরুরি, লাল গালিচায় গেলেন না আপনি কালো গালিচায় গেলেন এটা জরুরি না। তো এখানে লাল গালিচা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, খাল খননটা যে জরুরি এবং জলাবদ্ধতা নিরসন করাটা যে জরুরি, এই জরুরি কাজটাই আসলে আলোচনার বাইরে থেকে গেছে। আমরা যদি আমাদের যেটা প্রয়োজনীয় বিষয় সেটা নিয়ে আলোচনা বেশি করি তাহলে আমি মনে করি যে সমাজের মঙ্গল হবে। অপ্রয়োজনীয় বিষয়গুলো সামনে আসছে কেন, সেজন্য যারা আনছে আপনি এটা তাদেরকে বলবেন যে কেন তারা আনছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলেছে, গণমাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা লাল রঙের কার্পেট সদৃশ একটা ম্যাট এবং পিচ্ছিল পথকে সমৃদ্ধ করার জন্য এটি বিছানো হয়েছে, কিন্তু সেই ম্যাটটি কিনতে 9,75,000 টাকা খরচ হয়েছে। বিএনসিসি উপদেষ্টা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার আন্ডারে এই ডিপার্টমেন্টই রয়েছে। কি বলবেন? ঢাকা সিটি কর্পোরেশন যে ব্যাখ্যা দিয়েছে তারা তো ব্যাখ্যা দিয়েছে। আমি বলছি যে আমাদের আলোচনাটা হওয়া উচিত আমাদের খাল খননটা জরুরি কিনা, আমরা কি জলাবদ্ধতার নিরসন চাই কিনা। যদি জলাবদ্ধতার নিরসন চাই তাহলে আমাদের যদি জলাবদ্ধতা নিয়ে আমরা বেশি করে কথা বলি, এই বিষয়ে যদি অ্যাওয়ারনেসটা বিল্ড করা যায় তাহলে আমার মনে হয় সমাজের সর্বাঙ্গীন অংশে মঙ্গল হবে। আপনি যদি সব সময় ফেসবুকে কি ট্রেন্ডিং হচ্ছে এটা নিয়ে রিয়েক্ট করতে থাকেন এবং এটাকে নিয়ে অ্যাক্ট করতে থাকেন তাহলে তো আপনার যে মূল কাজ সেই কাজটাই কঠিন হয়ে যাবে। আমাদেরও প্রশ্ন সেই জায়গায় যে আমরা কি কখনো কখনো মূল কাজ থেকে সরে যাচ্ছি কিনা। না, মূল কাজ থেকে সরে যেতে তো আপনারাই আমাদেরকে অনেক সময় বাধ্য করছেন, কারণ আপনারা আমাদেরকে অনেক সময় ফোকাসটা অন্যদিকে সরিয়ে নিতে বাধ্য করছেন। আমাদের এখানে মূল ফোকাসটা হওয়া উচিত আসলে সরকারের খাল খননটা, কারণ খাল খননটা জরুরি এই কারণে যে আসন্ন বর্ষায় যদি আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয় তখন কিন্তু আপনারাই সরকারকে দায়ী করবেন যে সরকার আসলে তেমন কিছু করেনি। জি, অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে আপনার কাছ থেকে লাস্ট রিমার্ক জানতে চাই, এই যে বলছে যে জনগণ বা সবাই মিলে হচ্ছে সরকারকে ফোকাস থেকে সরিয়ে যাচ্ছে, তারপরও সরকার এই সময় 6 মাস পরে তাদের উন্নয়নটাকে কিভাবে দেখছে? সরকার যেন কখনোই আমাদের দাবিটাকে হোস্টাইল একটা মনোভাবের উপর আমাদের না নেয়, এটা রিকোয়েস্ট। শুধু এটুকু বললাম, এই যে একটা খাল খনন ব্যাপার উদ্যোগটা
এখন ঘোড়ায় চড়িয়ে গেল না গাধায় চড়িয়ে গেল সেটা কথা না, ওনার উদ্যোগটাকে কিন্তু আমরা মহৎ সেই হিসেবে বলবো। আমরা সর্বতভাবে ওনাদের এই যে একটা দানবকে সরালাম, ওনারা অবশ্যই পার্ট, আমরাও পার্ট, কিন্তু আমরা এতটুকু শুধু বলতে চাই দেশটা আমাদের সবার। হাসিনাকে বাদ দিয়ে 14 দলকে বাদ দিয়ে জাতীয় পার্টির মতো এই যারা আসলেই 17 বছর যারা এই সরকার পাপিষ্টকে টিকে রেখেছিল তাদের বিরুদ্ধে আমরা যারা সবাই আছি, একেবারে শেষ প্রশ্ন সবাইকে আমি এটুকুই বললাম, সবাই আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, সবাই আমরা একটা পরিবার, এবং আমাদের পরিবারের মনোভাবটা যদি পরস্পর সহযোগিতা হয়, একটা সমমর্যাদার ভিত্তিতে হয়, একজন আরেকজনকে টেনে নেওয়া, ছিদ্র অন্বেষণ নয়, টেনে নিয়ে আমরা পথটা এগোবো। এই মানসিকতার মধ্যে যদি আমরা সবাই আসি, আমরা মনে করব জাতির এবং আমাদের যে আত্মত্যাগের যে যতগুলো আমাদের মহৎ জীবনগুলো গেছে সবাই কবরে গিয়ে আমাদের জন্য দোয়া করতে থাকবে। আদারওয়াইজ আমাদের কেউ মাফ করবে না। একেবারে শেষ প্রশ্ন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি বলেছেন যে বিএনপি যেহেতু 5 আগস্ট নির্বাচনের কথা বলছে সেটা 2026 সালের 5 আগস্ট নয় কেন? আপনারা কি 2026 সালের 5 আগস্ট? ব্যক্তিগতভাবে আমি যদি বলি ওই ডেটটা তো খুব সিগনিফিক্যান্ট, বিশেষ করে আমার একটা দগদগে একটা, এটা আমার একটা সেটা 2025 সাল নয় 2026 সাল। আপনারা 26 সাল পর্যন্ত অপেক্ষা করবেন তো? এই ডেটটা ঠিক করবে আমাদের যারা রাষ্ট্র চালাবে এবং আমাদের দলের সিনিয়র মোস্ট, এই ডেটটা অ্যাকচুয়ালি তার, কিন্তু ওই ডেটের ব্যাপারে ওইটার যে একটা সেন্টিমেন্ট ওইটা হলে আপনি বললেন আওয়ামী লীগ চেতনা আসলে মরে গিয়েছে। ওই চেতনায় 5ই আগস্ট যখন দেখবো আমার বাবার বা আমার ভাইয়ের মৃত্যুর দিনে আমাকে রায় দিতে বলা হলো, আমি অন্তত ওই ডেটটা যদি আমার স্মরণ থাকে আমি রায়টা আমি সঠিক রায় দিব, এবং যেটা বাংলাদেশের মানুষ আগামী দিনের বিনির্মিত এবং রূপায়ণের বাংলাদেশ দেখতে পাবে। জি, সেটা 2025 সাল হোক 26 সাল হোক বিএনপির কোনো সমস্যা নেই, তেমনটি বোঝা গেল। না, ওই ডেটের ব্যাপারে আমি আমার মতটাই বললাম। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আলোচনাটি শুরু করেছিলাম ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে, এবং সেই আলোচনাটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির অবস্থান, সেখানে সরকারের অবস্থান, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম, এবং এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জনগণ যে প্রত্যাশা চায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সরকারকে পেয়েছি সেই সরকার সবসময় এগিয়ে যাক, সেই প্রত্যাশাই আমরা সবসময় করি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।